দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। দর্শক, কিডনি রোগ, যাকে নীরব ঘাতক বলা হয়, কিডনিতে সাধারণত কী কী রোগ হয়ে থাকে, তাদের লক্ষণ কী কী এবং তার চিকিৎসা কেমন হচ্ছে, তা নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আর আমাদের এই আয়োজনে আজকে আমাদেরকে বিস্তারিতভাবে এ সম্পর্কে জানানোর জন্য বৈশাখী টিভি স্টুডিওতে হাজির হয়েছেন একজন স্বনামধন্য নেফ্রোলজিস্ট। আছেন আমাদের সাথে সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফুল আলম, যিনি বর্তমানে কর্মরত আছেন নেফ্রোলজি কনসালটেন্ট হিসেবে সিকেডি অ্যান্ড ইউরোলজি হসপিটাল শ্যামলী, সাভার কিডনি হসপিটাল, ঢাকা। চলে যাচ্ছি মূল আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, বৈশাখী টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বৈশাখী টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার। স্যার, আমরা জানি যে কিডনি রোগকে নীরব ঘাতক বলা হয়ে থাকে। একটু আপনার কাছে জানতে চাইবো যে কিডনিতে সাধারণত কী কী ধরনের রোগ হয়ে থাকে এবং পেশেন্টরা যখন আপনাদের কাছে চেম্বারে কিংবা হসপিটালে আসছেন তারা সাধারণত কোন ধরনের রোগ নিয়ে আসছেন? আচ্ছা, প্রথমে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন যে কিডনি রোগ হচ্ছে একটি নীরব ঘাতক। আসলে অনেকে আমরা বলে থাকি নীরব ঘাতক, আসলে এই অর্থটা মর্মার্থটা অনেকে আসলে বুঝি, অনেকে আসলে বুঝি না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে দেখেন যে মানুষের কিডনির অনেক সময় দেখা যায় যে কিডনির কার্যক্ষমতা 70 থেকে 80% খারাপ না হওয়া পর্যন্ত আসলে কিডনি রোগের অনেক সময় লক্ষণই প্রকাশ পায় না। তখন দেখা গেছে যে তখন 70 থেকে 80% যখন কিডনি খারাপ হয়ে যায় তখনই সাধারণত রোগীরা লক্ষণ নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন। যেমন কিছুদিন আমি একটা চেম্বারে রোগী দেখেছি যে মাত্র তার এক সপ্তাহের একটু বমি বা একটু খাওয়ার অরুচি সে নিয়ে এসেছে। আসার পরে তার কিডনি পয়েন্ট বা সিরাম কিডনির মাত্রা এসেছে 20, তা কিন্তু আলটিমেটলি তখন ডায়ালিসিস করা লাগবে। এটাই। আচ্ছা, এখন যে চেম্বারে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের কাছে আসলে রোগীরা রেফার্ড হয়ে আসেন। দেখা গেছে যে কোনো কারণে হয়তো বা কোনো ডাক্তার কোনো কারণে তাকে টেস্ট করতে দিয়েছেন, টেস্ট করতে দিয়ে দেখা গেল তো রক্তের সিরাম ক্রিয়েটিনের মাত্রা একটু বেশি এসেছে, তারপর তিনি রেফার্ড হয়ে আমাদের কাছে আসলেন। তখন আমরা তাকে আসার পরে তাকে বিস্তারিত তাকে কিছু পরীক্ষা করে বুঝি যে আসলে এই কিডনি সমস্যাটা কী অবস্থা, কোন পর্যায়ে আছে, এটা কি দীর্ঘমেয়াদী না স্বল্পমেয়াদী কিডনি রোগ। আর এমনি অনেক সময় অনেকেই আছে যে এখন মানুষ অনেক সচেতন, অনেকে আসলে দেখা গেছে একটু পা ফুলে গেল, পা ফোলা আসলো বা একটা খাওয়ার অরুচি, তারা আসলে সাথে সাথে তখন কিডনি ডাক্তার সরাসরি খুঁজে কিডনি ডাক্তারের চেম্বারে এসে পরীক্ষাগুলি করান। কিডনি রোগগুলোর কারণ কি হতে পারে? আচ্ছা, কিডনি রোগকে আসলে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে ওভারঅল। একটা হচ্ছে স্বল্পমেয়াদী কিডনি রোগ, যাকে আমরা অ্যাকুট কিডনি ইনজুরি বলে থাকি। অপরদিকে আরেকটা কিডনি রোগ হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগ, তাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলে থাকি, সিকিডি। আচ্ছা, স্বল্পমেয়াদী কিডনি রোগের আসলে কারণসমূহের মধ্যে দেখা গেছে যে হঠাৎ করে কোনো ব্যক্তি হয়তো ডায়রিয়া হলো, বা বেশি করে ডায়রিয়া বা পাতলা পায়খানা হলো, বা পানি শূন্যতা হলো, অথবা ইনফেকশনে হলো, যাকে আমরা সেপসিস বলে থাকি মেডিকেল টার্মে, সেটা হয়ে থেকে হঠাৎ করে কিডনি বিকল হতে পারে। তো সাধারণত এই কিডনি গুলি হঠাৎ করে হয়, হঠাৎ করে ভালো হয়ে যাবে। আবার দীর্ঘমেয়াদী কিডনি রোগ, যেমন সারা বিশ্বে দীর্ঘমেয়াদী কিডনি রোগ সিকিডনি রোগের প্রধান কারণতম হচ্ছে যে ডায়াবেটিস। আর আরও কারণসমূহ হচ্ছে যে অনিয়ন্ত্রিত প্রেশার, হাই প্রেশার। তারপর হচ্ছে যদি কিডনির দীর্ঘদিন কিডনির প্রদাহ, যেমন আমরা গ্লোমেরুনেফ্রাইটিস বলে থাকি, সেটা থাকে। অথবা কারো যদি কোনো কিডনি প্রবাহে বাধা সৃষ্টি হয়, বা কিডনির মধ্যে হয়তো কিডনি নালীর মধ্যে অনেকদিন ধরে একটা স্টোন জমে আছে, অথবা কোনো টিউমার আছে, সেটা কিডনির স্বাভাবিক মূত্র প্রবাহে বাধা সৃষ্টি করতেছে, সেক্ষেত্রেও কিন্তু আসলে প্রস্রাব জমে বা ক্লিয়ার না হতেও কিন্তু আসলে কিডনি ড্যামেজ হতে পারে বা সিকিডনি রোগ হতে পারে। এই হচ্ছে ওভারঅল কিডনি রোগের, দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণসমূহ। স্যার, স্বল্পমেয়াদী কিডনি রোগের কারণগুলোর সময় লক্ষণগুলো আমাদেরকে জানালেন। এবার একটু দীর্ঘমেয়াদী কিডনি রোগের লক্ষণগুলো সম্পর্কে জানতে চাইব। আচ্ছা, স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী কিডনি রোগের আসলে ওভারঅল কারণসমূহ বা লক্ষণসমূহ একই। সাধারণত দেখা যায় যে আসলে কিডনি রোগ যখন হয়, আমি একটু আগে বলছিলাম যে আসলে কিডনি রোগ হলে অনেক সময় 70 থেকে 80% কিডনি যদি খারাপ না হয়, ফাংশন খারাপ হয়, তাদের আসলে লক্ষণ প্রকাশ পায় না। হ্যাঁ, তবে কিছু কিছু যাদের প্রকাশ পায় তাদের মধ্যে রয়েছে কিডনি রোগের লক্ষণসমূহের মধ্যে রয়েছে দেখা যাচ্ছে হালকা একটু বমি ভাব হলো, তারপর খাওয়া দাওয়ার অরুচি হলো, খাওয়ার রুচি কমে গেল। এটা অনেকেই অগ্রাহ্য করে, কিন্তু দেখা গেছে যে টেস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে তার কিডনি সমস্যা পাওয়া গেল। আবার অনেকে দেখা গেছে যে হাতে পায়ে পানি আসতে পারে, মুখটু ফুলে যেতে পারে। আবার একটু সিভিয়ার ক্ষেত্রে হাত পায়ে পানির সাথে তার শ্বাসকষ্ট হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওই যে কিডনির সিরাম ক্রিয়েটিনের মাত্রা বেশি হয়ে গেলে তখন আমরা একটু জ্ঞানের মাত্রা কমে আসতে পারে, যাকে আমরা ইউরিমিক এনকেফালোপ্যাথি বলি। অথবা কিডনি সমস্যার কারণে লবণের কমে যেতে পারে, লবণ কমে গেলেও তার জ্ঞানের মাত্রা কমে যেতে পারে। তারপরে পেট ফুলে যেতে পারে। তারপরে হয়তো বা ওই যে দেখা যাবে যে প্রস্রাবটা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না, প্রস্রাবে বাধা, প্রস্রাব একটু হয় আবার একটু হয় না। অনেকে এটা দেখা গেছে যে খুব বেশি গুরুত্ব দেয় না, দেখা গেছে যে সিভিয়ার পর্যায়ে হলে আসলে ডাক্তারের কাছে আসে, তখন দেখা যায় যে কিডনি সমস্যা আরও বেশি বেড়ে যায়, আমরা কিডনি টেস্ট করে দেখতে পারি। এরকমই হচ্ছে যে আসলে ওভারঅল
কিডনি সমস্যার আসলে এই লক্ষণসমূহ এটি। স্যার, টেস্টের কথা বলছিলেন, একটু জানতে চাইবো যে এই ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসছে তখন আপনারা কোন ধরনের টেস্ট বেশি করে থাকছেন তাদের? আচ্ছা, আসলে কিডনি টেস্টের মধ্যে আসলে কিডনি রোগ ধরার জন্য আসলে বেশি টেস্ট করতে হয় না। আচ্ছা। সিম্পল যেমন আপনার হচ্ছে জাস্ট একটা প্রস্রাব ইউরিনারি পরীক্ষা টেস্ট করলেই হবে। ইউরিনারি রক্ত প্রস্রাবের মধ্যে ইউরিনারি অথবা একটা রক্তের সিরাম ক্রিয়েটিনের মাত্রা, যেমন রক্তের কিডনির সাধারণ মানুষের যেটা কিডনি পয়েন্ট বলে থাকে, সিরাম ক্রিয়েটিন, আর একটা রুটিন একটা আলট্রাসোনোগ্রাফি টেস্ট করলে, এই দুইটা তিনটা টেস্ট করলে আসলে কিডনির সমস্যাটা মোটামুটি বোঝা যায় আসলে যে এই যে কিডনি সমস্যা হলো এটা কি আসলে আপনার কি স্বল্পমেয়াদী কিডনি রোগ না দীর্ঘমেয়াদী কিডনি রোগ, বা কিডনি পর্যায়টা কি পর্যায়ে আছে এটা বোঝা যায়। আর যখন কিডনি সমস্যা ধরা খাওয়ার পরে যখন আরও কিছু বিস্তারিত পরীক্ষার প্রয়োজন হয়, অনেকের সিটি স্ক্যান প্রয়োজন হয়, অনেকের দেখা গেছে যে কিডনি বায়োপসি বা রেনাল বায়োপসি করে কিডনি থেকে টিস্যু নিয়ে তারপরে পরীক্ষা করে দেখতে হয়। এগুলো হচ্ছে একটু বড় লেভেলের টেস্ট বা একটু আপার লেভেলের টেস্ট। আর নর্মালি ইউরিনারি সিরাম ক্রিয়েটিন আলট্রাসোনোগ্রাফি করেই আসলে কিডনি সমস্যা মোটামুটি বোঝা যায় এটি। স্যার, সিরাম ক্রিয়েটিনিনের মাত্রাটা, স্বাভাবিক মাত্রাটা আমাদের অনেকেরই জানার ইচ্ছা থাকে, একটু যদি বলতেন। আচ্ছা, সিরাম ক্রিয়েটিনের মাত্রা তো অনেক সময় আসলে বয়সের অনুযায়ী তারতম্য হতে পারে, অথবা কারো শরীরের ওয়েট অনুযায়ী আসলে তারতম্য হতে পারে। তো নর্মালি আসলে সিরাম ক্রিয়েটিনের মহিলাদের যেটা অ্যাভারেজ বলে থাকে, মহিলাদের সিরাম ক্রিয়েটিনের মাত্রা 1.2 পর্যন্ত স্বাভাবিক, এবং পুরুষের সিরাম ক্রিয়েটিনের মাত্রা আছে 1.4 পর্যন্ত স্বাভাবিক। এর বেশি হলে তখন আমরা আসলে একটা জিএফআর একটা ক্যালকুলেশন করি, যাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। সেটা আসলে মোবাইলে ক্যালকুলেশন করা, অ্যাপসের মাধ্যমে ক্যালকুলেশন করেও আসলে দেখা যায় যদি জিএফআর যদি আপনার 60-এর নিচে থাকে, তাহলে আমি অবভিয়াসলি বলবো যে আপনার কিডনি সমস্যা আছে এবং কি সমস্যা হয়েছে, যদি জিএফআর 60-এর নিচে থাকে। সেক্ষেত্রে বোধহয় একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই ভালো। হ্যাঁ, অবশ্যই কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে উনি নিশ্চিত করবেন যে আসলে কিডনি আপনার এখন কোন স্টেজে আছে কিডনির সমস্যাটা, এবং কিডনি সমস্যা কেন হলো, এবং এটা ভবিষ্যতের এটা কি অবস্থা, মানে কি চিকিৎসা হবে, বা ভবিষ্যতে কিডনিটা কেমন থাকবে, বা এটা কি আরো খারাপ হবে না ভালো হবে, সবই আসলে আপনাকে নেফ্রোলজিস্ট আপনাকে দিক নির্দেশনা দিয়ে থাকবেন। এ ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসছেন তখন চিকিৎসা সেবাটা কেমন হচ্ছে? আচ্ছা, চিকিৎসা সেবার ক্ষেত্রে আসলে স্বল্পমেয়াদী কিডনি রোগ আসলে দেখা যায় যে স্বল্পমেয়াদী কিডনি রোগ আসলে আপনি ভালো হয়ে যায়। সেক্ষেত্রে আসলে যে কোনো কারণে যে একটু আগে বলেছিলাম যে হঠাৎ করে কিডনি খারাপ হলো, দেখা যাবে হঠাৎ করে আস্তে আস্তে একটু অবজারভেশন থাকলে, আপনি একটু অবজারভেশন থাকলে, একটু মনিটরে থাকলে কোনো নেফ্রোলজিস্টের আন্ডারে, দেখা যাবে কিডনি রোগটাও আস্তে আস্তে কিন্তু ভালো হয়ে যাবে। স্বল্পমেয়াদী কিডনি রোগ একদম ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো অনেক সিভিয়ার ক্ষেত্রে 2-1টা ডায়ালিসিসের প্রয়োজন পড়তে পারে, কিন্তু সাধারণত স্বল্পমেয়াদী কিডনি রোগ আপনি ভালো হয়ে যায় অবজারভেশন থাকলে, ডাক্তারের পরামর্শ থাকলে। আর অপরদিকে দীর্ঘমেয়াদী কিডনি রোগ যেগুলো হয়ে থাকে আসলে সিকিডি যেটা কাম করি, আসলে এই সিকিডি রোগগুলি আসলে আপনার ভালো হওয়ার রোগ না। এটা হচ্ছে ডায়াবেটিসের মতো সারা জীবন আসলে আপনাকে থাকতে হবে, কন্ট্রোলের নিয়মকানুন মানতে হবে, তারপরে ডাক্তারের পরামর্শ মানতে হবে, খাওয়া দাওয়া নিয়মকানুন মানতে হবে, রেগুলার ফলো আপে থাকতে হবে, চেকের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। আর দেখা যাবে যে সিকিডি এখন ওষুধের মাধ্যমে আপনি ইনশাআল্লাহ ভালো থাকবে সিকিডি। কিন্তু যখন সিকিডিটা যখন বেশি অবস্থায়, খারাপ অবস্থায় চলে যাবে, যখন দেখা যাবে যে আপনি ওষুধের মাধ্যমে রাখা যাচ্ছে না, আপনার লক্ষণ দিন দিন প্রকাশ পাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টের বা কিডনি পরিষেবার প্রয়োজন পড়বে। ডায়ালাইসিস সম্পর্কে একটু জানতে চাইবো স্যার, একটু ডিটেলসে, যে ডায়ালাইসিস সাধারণত কাদের করা হচ্ছে এবং কিভাবে করা হচ্ছে? আচ্ছা, ডায়ালিসিস ব্যাপারটা হচ্ছে, ডায়ালিসিস নিয়ে আসলে প্রথমে বলিনি, ডায়ালিসিস নিয়ে আসলে আমাদের অনেকের মধ্যে ভীতি কাজ করে একটা, যে ডায়ালিসিস কেউ করবোই না, কেন করবো, কি জন্য করবো, আমার তো কিডনি, আমি তো ভালোই আছি, কেন করবো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ডায়ালিসিস অত ভীতিকর চিকিৎসা না। ডায়ালিসিস ব্যাপারটা হচ্ছে যে একটু আগে বলছিলাম যে যখন একটা মানুষের কিডনি শেষ পর্যায়ে চলে আসে, বা ইন্ডাস্ট্রিয়াল ডিজিজ যখন ফাংশন আসলে ওষুধপত্রের মাধ্যমে তাকে ভালো রাখা যায় না, তখনই আলটিমেটলি প্রয়োজন হয় আছে ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপন। তো ডায়ালিসিস হচ্ছে বলতে গেলে সহজ বাংলায় যে একটা রক্ত পরিশোধন প্রক্রিয়া, একটা মেশিনের মাধ্যমে আসলে, সহজ কথা বলি, একটা মেশিনের মাধ্যমে আপনার কাছ থেকে যে রক্ত নিয়ে ওইটা আসলে রক্তের মধ্যে খারাপ যে পদার্থগুলি আছে ওগুলি আসলে মেশিনের মাধ্যমে ওয়াশে ভালো রক্তটা আসলে শরীরের ভিতরে আবার ব্যাক করে। এটা খুব আসলে, এটা নিয়ে অনেকেই ভীতি প্রকাশ করে, খুব ভীতিকর চিকিৎসা না। এটা যার সাথে সপ্তাহে সাধারণত 2 দিন বা 3 দিন করা লাগে 4 ঘন্টার জন্য। এটা করলে মোটামুটি রুটিন ডেইলি ওয়ার্কের মতো ভালো থাকবেন ইনশাল্লাহ। সর্বশেষে স্যার, দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থেকে থাকে, কিভাবে কিডনি রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি বা কিডনি ভালো রাখতে পারি সে বিষয়ে। আচ্ছা, প্রথম হচ্ছে যেহেতু কিডনি রোগ আসলে একটা নীরব ঘাতক, যেহেতু অনেক সময় বললাম যে অনেক সময় লক্ষণই প্রকাশ পায় না, তাই আপনাকে আগে ঠিক করতে আপনি কি রিস্কের মধ্যে আছেন কিনা। আপনার যদি রিস্কের মধ্যে থাকেন, হ্যাঁ আপনার আমার ভবিষ্যতে কিডনি খারাপ হওয়ার রিস্ক আছে, তাহলে আপনাকে প্রতিদিন মানে প্রতি সময় আপনাকে সতর্ক হতে হবে, বা মাঝে মাঝে টেস্ট করে দেখতে হবে কিডনি রোগ হয়ে গেল কিনা। যেমন আপনার যদি দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে, বা দীর্ঘমেয়াদী হাই প্রেশার থাকে, বা আপনার পরিবারে যদি কিডনি রোগের ইতিহাস থাকে, তাহলে আপনাকে কিন্তু একটা ডেইলি নির্দিষ্ট সময় পর পর আপনার লক্ষণ থাকুক আর না থাকুক, আপনাকে নির্দিষ্ট সময় পর পর কিডনি চেক আপ করে দেখতে হবে, রুটিন চেক করে দেখতে হবে যে আপনার কিডনি সমস্যা আগেই হয়ে গেল কিনা। যদি আপনার একটা প্রাইমারি পর্যায়ে ধরা যায়, তাহলে কিন্তু আপনাকে চিকিৎসা করে অনেকটাই ইমপ্রুভ করা বা অনেকটাই ইমপ্রুভ বা চিকিৎসা করা সম্ভব।
আবার দেখা যায় যে অনেক সময় যেমন আপনার ডায়াবেটিস থাকতে দীর্ঘমেয়াদী যা ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন, হাই প্রেশার থাকলে হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখবেন। তারপরে হচ্ছে যে অনেকে আমরা যেটা করি যে ডাক্তারের পরামর্শ বাদ দিয়ে উল্টাপাল্টা ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি, উল্টাপাল্টা এরকম ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না, কোনো অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। তারপরে স্মোকিং অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, এবং সুষম বডিটাকে আপনার নিয়মিত ব্যায়াম চর্চার মাধ্যমে বডিটাকে ফিট রাখতে হবে। আর রেগুলার ডাক্তারের আসলে যাদের রিস্ক থাকে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ থাকতে হবে। এই হচ্ছে আসলে, তাহলেই ইনশাল্লাহ কিডনি ভালো থাকবেন। ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বিভিন্ন ধরনের কিডনি রোগের কারণ, রোগের লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে। আমরা জানলাম যে স্বল্পমেয়াদী কিডনি রোগ কিন্তু খুব সহজেই ভালো করা যায়, এবং আমরা চেষ্টা করব এবং সতর্ক থাকবো রেগুলার চেক আপের মাধ্যমে, যাতে স্বল্পমেয়াদী রোগগুলো দীর্ঘমেয়াদীতে পরিণত না হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।